একটা স্লোগান দিতে চাই, দিল্লি না ঢাকা, সব আওয়াজ ফাঁকা ফাঁকা। কি প্রসঙ্গে এই স্লোগানটা দিলাম বুঝতেই পারছেন। গত কয়েকদিন ধরে একটা আলাপ, যে ভারতীয় ভিসা চালু হওয়ার সাথে সাথে যেন এক হাহাকার শুরু হয়ে গেছে ভিসা সেন্টারের সামনে দীর্ঘ লাইন। যে বাংলাদেশের জনগণ দিল্লি না ঢাকা স্লোগান দেয়, ভারত বিরোধী তারা জিগির তোলে, তারাই ভারতীয় ভিসা সেন্টারের সামনে দীর্ঘ লাইন দিচ্ছে। ভেবে দেখুন তো, যে দেশের সাথে দীর্ঘ 2 বছর ধরে কূটনৈতিক সম্পর্কে এক ধরনের বরফ জমেছিল, যে দেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনের পর দিন চলেছে তীব্র বয়কট ইন্ডিয়া ক্যাম্পেইন, হঠাৎ মাত্র 24 ঘন্টার ব্যবধানে সেই দেশের ভিসার জন্যই লাইন দাঁড়িয়ে গেল মাইলের পর মাইল। হ্যাঁ, অবাস্তব শোনালেও এটাই এখন নির্মম বাস্তবতা। দীর্ঘ 2 বছরের তীব্র অপেক্ষা আর স্থগিতাদেশের পর ভারত যখনই বাংলাদেশের সাধারণ মানুষের জন্য পুনরায় ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করলো, ঠিক তখনই পুরো বাংলাদেশ জুড়ে যেন এক সুনামি বয়ে গেল। মাত্র 24 ঘন্টার মধ্যে জমা পড়েছে, প্রথম 24 ঘন্টার কথা বলছি, কয়েকদিন হয়ে গেছে ইতিমধ্যে, গত রোববার থেকে বা সোমবার থেকে পূর্ণোদ্যমে ভিসা আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। এতক্ষণে কয় লক্ষ ভিসা আবেদন পড়েছে সেটি রীতিমতো হিসেবের ব্যাপার। যেটি বলছিলাম যে প্রথম 24 ঘন্টায় প্রায় 1.5 লাখের কাছাকাছি, 1,40,000-এরও বেশি ভিসার আবেদন। ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে মানুষের যে দীর্ঘ সরপিল লাইন, তা দেখে থমকে গেছে আন্তর্জাতিক বিশ্লেষকরাও। তাহলে কি রাজনীতি, কূটনীতি আর সামাজিক মাধ্যমের বয়কট স্লোগান সবই কি এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল? কেন বাংলাদেশের সাধারণ মানুষ সমস্ত ভূ রাজনৈতিক টানাপোড়েন ভুলে দলে দলে ছুটছেন ভারতীয় ভিসা সেন্টারের দিকে? কি লুকিয়ে আছে এই তীব্র আকাঙ্ক্ষার পেছনে? দর্শক, ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। আমরা সবাই জানি 2024 সালের আগস্ট মাসে এক তীব্র ষড়যন্ত্রমূলক তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। সেই অভ্যুত্থানের চরম বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের বেশ কয়েকটি ভারতীয় ভিসা সেন্টারে হামলা চালানো হয়েছিল। এমনকি সেখানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদেরও নানাভাবে হুমকি দেওয়া হয়। নিরাপত্তাজনিত চরম ঝুঁকির কারণে ভারত সরকার বাধ্য হয়ে বাংলাদেশের নাগরিকদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা সম্পূর্ণ বন্ধ করে দেয়। যদিও পরবর্তীতে সীমিত পরিসরে কেবল জরুরি মেডিকেল ভিসা চালু রাখা হয়েছিল, কিন্তু সাধারণ পর্যটকদের জন্য দরজা একেবারেই বন্ধ ছিল। এরপরের 1.5 বছর ধরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দুই দেশের সম্পর্ক এক চরম শীতল রূপ নেয়। সেই সময়ে পাকিস্তানের সাথে সম্পর্ক জোরদার করা এবং মাঠ পর্যায়ে ভারত বিরোধী মনোভাবের এক বিশাল বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এই উত্তেজনা তার চরম সীমায় পৌঁছায় গত বছর অর্থাৎ 2025 সালের ডিসেম্বর মাসে, যখন ভারত বিরোধী তথাকথিত এক নেতা বলা হয় কিন্তু আসলে টোকায় ওসমান হাদির হত্যাকাণ্ডের পর একটি বিশাল ক্ষুব্ধ জনতা ঢাকার ভারতীয় দূতাবাসের দিকে লং মার্চ বা অভিমুখ যাত্রা করে। তবে অতি সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে কিছুটা পরিবর্তন এসেছে। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও দুই দেশের মধ্যে অবৈধ অনুপ্রবেশ এবং তিস্তা সহ অন্যান্য অভিন্ন নদীর পানি বন্টনের মতো অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে এখনো এক ধরনের ঠান্ডা লড়াই বা শীতল সম্পর্ক বজায় রয়েছে। কিন্তু এই দীর্ঘস্থায়ী বরফ গলানোর প্রথম বড় পদক্ষেপ হিসেবে ভারতের নতুন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের 5টি সেন্টারে পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। আর এই ঘোষণার সাথে সাথে যেন বাঁধ ভাঙা জোয়ার নেমে আসে মানুষের মধ্যে। এই মুহূর্তে বাংলাদেশের মাত্র 5টি প্রধান সেন্টারে ভিসা কার্যক্রম চালু করা হয়েছে: ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট এবং খুলনা। অথচ মনে রাখবেন যে 2024 সালের আগস্টের আগে সারা বাংলাদেশ জুড়ে ভারতের 16টি অত্যাধুনিক ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু ছিল। 16টি সেন্টারের চাপ এখন এসে পড়েছে মাত্র 5টি সেন্টারের ওপর। ফলে ঢাকার যমুনা ফিউচার পার্কের সামনে
কিলোমিটারের পর কিলোমিটার দীর্ঘ সরপিল লাইন দেখা যাচ্ছে গত কয়েকদিন ধরে। রাজনীতির মঞ্চে যতই উত্তেজনা থাকুক না কেন, সাধারণ মানুষের বাস্তব জীবন ও আবেগের সমীকরণ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই বিপুল ভিড়ের পেছনে আরেকটি বড় কৌশলগত কারণ লুকিয়ে আছে। যেহেতু গত 2 বছর ধরে মেডিকেল বা চিকিৎসা ভিসা পাওয়া অত্যন্ত কঠিন এবং সীমিত ছিল, চিকিৎসা ভিসা চালু থাকলেও কিন্তু ভিসাটা দেওয়া হতো সীমিত। তাই বাংলাদেশের মানুষ এখন এই ট্যুরিস্ট ভিসাকেই চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অন্যতম প্রধান বিকল্প হিসেবে ব্যবহার করছেন। এই ট্যুরিস্ট ভিসা চালু হওয়াটা যেন এক প্রকার জীবনদায়ী সুযোগ বা লাইফ সেভার হিসেবে সামনে এসেছে। আসুন এবার কিছু আকাট্য পরিসংখ্যানের দিকে চোখ ফেরানো যাক, যা শুনলে আপনি বুঝতে পারবেন যে কেন ভারত ও বাংলাদেশ একে অপরের ওপর এতটা নির্ভরশীল। পরিসংখ্যান বলছে 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চ মাসের মধ্যে 21 লক্ষেরও বেশি বাংলাদেশি নাগরিক ভারত ভ্রমণ করেছিলেন, যা ছিল ভারতে মোট বিদেশি পর্যটকের প্রায় 20%। অর্থাৎ ভারতের পর্যটন খাতের প্রতি 5 জন বিদেশি নাগরিকের মধ্যে একজনই ছিলেন বাংলাদেশি। কিন্তু ভিসা ফ্রিজ বা স্থগিত হওয়ার পর 2025 সালে এই সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়ে 4,70,000-এ নেমে আসে, যাদের বেশিরভাগই গিয়েছিলেন কেবলমাত্র জরুরি চিকিৎসার প্রয়োজনে। একসময় ভারতের মোট ইস্যুকৃত মেডিকেল ভিসার 70 থেকে 75% পেতেন বাংলাদেশের রোগীরা। ভারতীয় ভিসা বন্ধ হওয়ার পর বাংলাদেশের মধ্যবিত্ত ও উচ্চবিত্ত সমাজ চিকিৎসার জন্য বিকল্প হিসেবে চীন, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরের মতো দেশগুলোর দিকে পা বাড়াতে বাধ্য হন। কিন্তু এই দেশগুলোর চিকিৎসা খরচ এবং যাতায়াত ব্যয় বাংলাদেশের সাধারণ মধ্যবিত্তের বাজেটের নাগালের এতটাই বাইরে ছিল যে তারা চরম সংকটে পড়েন। বাস্তবতা হলো ভারতের ভৌগোলিক অবস্থানই বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অন্যতম বড় অবলম্বন। কলকাতা, চেন্নাই, দিল্লি, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, মুম্বাই এবং গুয়াহাটির মতো বড় বড় শহরে মাল্টি স্পেশালিটি হাসপাতালগুলোতে প্রতি বছর হাজার হাজার বাংলাদেশি জটিল অস্ত্রোপচার এবং উন্নত চিকিৎসার জন্য আসেন। বিশেষ করে কলকাতার কথা না বললেই নয়, সেখানে কোনো ভাষার প্রাচীর নেই, খাবারের কোনো সমস্যা নেই, বাংলা বলা ডাক্তার সহজেই পাওয়া যায় এবং ঢাকা থেকে অত্যন্ত কম খরচে ও সহজে যাতায়াত করা যায়। বলা যায় যে ঢাকা থেকে আরেক শহরে, চট্টগ্রামে যাওয়া, সিলেটে যাওয়া, রাজশাহীতে যাওয়া কিংবা খুলনায় যাওয়ার মতো অবস্থা কলকাতায় যাওয়া। ফলে চিকিৎসা খাতের এই তীব্র প্রয়োজনীয়তায় মানুষকে সমস্ত রাজনৈতিক দ্বিধাদ্বন্দ্ব ভুলে ভিসার লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। তবে বাংলাদেশের নাগরিকদের এই তীব্র ভিসা পাওয়ার হুড়হুড়ি কিন্তু সবার চোখে ইতিবাচকভাবে ধরা দেয়নি। এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে তীব্র ক্ষোভ ও কড়া সমালোচনা উগড়ে দিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি তার একটি ফেসবুক পোস্টে সরাসরি প্রশ্ন তুলে লিখেছেন, আমি জানতে চাই যে এই লাইনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো, তাদের মধ্যে কতজন ঢাকা নয় দিল্লি স্লোগান দিয়েছিল, কতজন ভারতের শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক দখল করার স্বপ্ন দেখেছিল, কতজন ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চেয়েছিল, কতজন ভারতীয় পতাকা অবমাননা করেছিল, এদের মধ্যে কতজন হিন্দু বিদ্বেষী, কতজন ভারতকে শত্রু মনে করে, আর এদের মধ্যে কতজন আসলে মনে প্রাণে ভারত বিরোধী। দর্শক, এই ট্যুরিস্ট ভিসা চালুর খবরটি শুধু বাংলাদেশের মানুষের জন্যই স্বস্তির নয়, বরং ওপারেও অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের ব্যবসায়ীদের জন্য এটি এক বিশাল বড় ঈদ বা পূজার আনন্দের মতো খুশির সংবাদ নিয়ে এসেছে। বিশেষ করে কলকাতার ট্রাভেল এজেন্সি, হোটেল এবং খুচরা ব্যবসায়ীদের মধ্যে এখন আনন্দের বন্যা বইছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কলকাতার ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করতেও দেখেছে। গত 2 বছর ধরে কলকাতার নিউ মার্কেট এলাকার কাছে যে মিনি বাংলাদেশ বা মার্কুইস স্ট্রিট গড়ে উঠেছে, যা ছিল মূলত বাংলাদেশি পর্যটকদের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু, সেখানকার ব্যবসা বাণিজ্য একেবারে লাটে উঠেছিল। যেসব বাংলাদেশি চিকিৎসার জন্য সেখানে যেতেন, তারা এই এলাকার সাশ্রয়ী হোটেলগুলোতে থাকতেন। এখানকার রেস্তোরাঁগুলো খাঁটি বাংলাদেশি স্বাদের খাবার পরিবেশন করত, আর নিউ মার্কেট তো বাংলাদেশিদের জন্য কেনাকাটার স্বর্গরাজ্য। কিন্তু দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে গত 2024 থেকে 25 সালের মধ্যে কলকাতার এই নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা প্রায় 1000 কোটি রুপির বিশাল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে গণমাধ্যম বলছে। তাই
বাংলাদেশের নাগরিকদের এই ভিসার আবেদন করার ঢল কলকাতার ঝিমিয়ে পড়া অর্থনীতিতে আবার নতুন করে জোয়ার আনবে বলে আশা করা হচ্ছে। দেখুন, আসলে বলতেই হয় যে বাংলাদেশে এমন মানুষও দেখেছে, আমি ব্যক্তিগতভাবে চিনি, জামাত সমর্থিত, চরম ভারত বিরোধিতা কথাবার্তা, কিন্তু সেই মানুষটির একটা ছোট্ট অর্থনৈতিক অবস্থা খুব একটা উন্নত নয়, দারিদ্রতার আশপাশেই বসবাস করেন, সেই মানুষটিরও ছোট্ট চিকিৎসার জন্য সীমান্ত পেরিয়ে ওপারে চলে যেতে হয়, কলকাতায় চলে যেতে হয়, অথচ মুখে বাংলাদেশে ভারত বিরোধিতা। আসলে নীতিহীনতা কাকে বলে, কত প্রকার, এদেরকে না দেখলে আসলে বিশ্বাস করা কঠিন। ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, বাংলাদেশের এই ভিসা সেন্টারের বাইরে উপচে পড়া দীর্ঘ লাইন কেবল একটি ভিসার গল্প নয়, এটি প্রমাণ করে যে রাজনীতি আর ভূ রাজনীতিতে যতই টানাপোড়েন থাকুক না কেন, দুই দেশের সাধারণ মানুষের সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং চিকিৎসাগত যে গভীর আত্মিক বন্ধন রয়েছে তা কোনো সীমানা বা রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে চিরতরে আটকে রাখা সম্ভব নয়। দুই দেশের বরফ গলা সম্পর্কের এই নতুন অধ্যায় আগামী দিনে কেমন রূপ নেয় সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশের মানুষের এই বিপুল পরিমাণ ভিসা আবেদনের ঢল কি দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে আবার আগের মতো উষ্ণ করতে পারবে?